5ই আগস্টের অভ্যুত্থানের পর প্রথম যে জিনিসটা মাথায় এসেছিল সেটা হচ্ছে আমাকে যারা আহত হয়েছেন তাদের কাছে যেতে হবে। এইটাই আসলে যদি আপনি মোটিভেশন শব্দটা বলেন তাহলে এটাই সেটা, যে মনে হয়েছিল সেখানে যেতে হবে। এবং 3 তারিখে আসলে 2 বা 3 তারিখে আপনাদেরই কোনো একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে যখন দেখলাম যে 2 জন ছাত্রের পা কেটে ফেলা হয়েছে, তখন থেকেই এই ব্যাপারটা ভেতরে কাজ করছিল যে হসপিটালে আমাকে যেতে হবে, ওদের সাথে আমাকে থাকতে হবে। কিছু জানতাম না যে আমরা কি করতে, আমরা কারা সেটাও জানতাম না, আমিই জানতাম তখন। তো তখন একটা ছোট হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, আমাদের স্থপতিদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি লিখেছিলাম যে আমাদেরকে কিছু একটা করতেই হবে। এবং 5 তারিখের পর সেই প্রশ্নটার উত্তর পেয়েছিলাম যে অমুক জন আছেন যিনিও তোমার মতো কিছু করতে চাচ্ছেন, তার সাথে যোগাযোগ করো। আমাদের শুরুটা আসলে এভাবেই ছিল। 4 জন মানুষকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম। 15ই আগস্টের মধ্যে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা প্রায় 650 মানুষের হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে যায়। এবং এখন পর্যন্ত আমরা 700 মানুষের সহযোগিতায় একসাথে আসলে কাজ করছি। ওয়ার্কিং টিমটা ছোট, অবশ্যই আমাদের গ্রুপের নাম ভিশনারি ভয়েজ, নামটা এসছে অনেক পরে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে বৈষম্য। যেই বৈষম্য বিরোধী বাংলাদেশ তৈরি করার জন্য আমরা এত কিছু করলাম, আমাদের জেনজি এত কিছু করলো, আমাদের পুরো বাংলাদেশ এখন আশার আলো দেখছে, আমরা অনেক কিছু করে ফেলবো। সেই বৈষম্যটাই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই গণ অভ্যুত্থানের আহতদের সাহায্য করার ক্ষেত্রে। সত্যি কথা হচ্ছে, এই যে বৈষম্য, এই যে ধনী দরিদ্রের মধ্যে বিশাল একটা ফারাক, আমি বলবো এটা শুধু অর্থনৈতিক ফারাক না। আমাদের দেশের ধনীদের কাছে যে পরিমাণ টাকা আছে, দরিদ্রের কাছে যে পরিমাণ টাকা আছে, সেইটার মধ্যে যে বিশাল একটা ফারাক আছে, সেটার সাথে সাথে ভীষণ রকমভাবে বিরাজ করছে সামাজিক বৈষম্য। গণ অভ্যুত্থানে গুলি খেয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে 90% মানুষ দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং ভীষণ রকম দরিদ্র। আমি 5ই আগস্টের পরে 6ই আগস্ট থেকে শুরু করেছি, এবং সেটা যুদ্ধ ছিল না, সেটা একেবারেই মানবিক একটা তাড়না ছিল। সেখানে একদল মানুষ আমার সাথে যুক্ত হয়েছিলেন। ওই সময়ে আমি আশা করেছিলাম যে আমাদের সংখ্যা, যারা হাসপাতালে ছুটে যাচ্ছে তাদের সংখ্যা অনেক হবে, অনেক হবে। আমি আশা করেছিলাম আজকে এখানে এসে, যখন আপনাদের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়, যখন বলা হয় যে এখানে যে গ্রুপগুলো আহতদের নিয়ে কাজ করেছে, সাংগঠনিক কোনো কাঠামো ছাড়াই তৈরি হওয়া গ্রুপ, তাদের সাথে আলোচনা হবে, আমি ভেবেছিলাম যে আজকে এখানে এসে হল ভর্তি গ্রুপ দেখতে পাবো। এরকম 5-6টা গ্রুপ আলোচনা হবে এমনটা ভাবি নাই। যে সময়টা ভেবেছিলাম যে সকল মানুষ হাসপাতালে থাকবে, বেশিরভাগ মানুষ, আমার মতো মানুষ হাসপাতালে থাকবে, তখন অবাক হয়ে দেখেছিলাম যে লাখ লাখ টাকার রং নিয়ে সকল মানুষ দেয়াল রং করতে নেমে গেল। হাসিনার বিরুদ্ধে লেখা যাবতীয় কথাবার্তা মুছে ফেলা হলো। আপনারা প্লিজ অন্যভাবে নেবেন না আমার কথাগুলোকে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। আজ পর্যন্ত আহতরা সরকারিভাবে যেভাবে আমরা চাচ্ছিলাম, এতক্ষণের আলোচনায় তো আসলে বের হয়ে এসছে যে আমরা যেমনটা আশা করেছিলাম তেমনটা দেখতে পাইনি। এখনও আহতরা কাতরাচ্ছেন। শুধু কেন সরকার, রাজনৈতিক দলগুলো কি এগিয়ে এসছে? আমরা সাধারণ মানুষ কি এগিয়ে গিয়েছি? ওনারা যেরকমটা বলছিলেন যে সমাজ কল্যাণ ফান্ড আছে, কিন্তু ফান্ডে থেকে 5 জায়গা সিগনেচার নিয়ে তারপরে টাকাটা নিতে হচ্ছে, তাও আবার কি ক্যাশব্যাক। আমার রোগী আগে গিয়ে মেডিসিন কিনবে, যা লাগবে কিনবে, তারপরে এখানে এসে কাগজ জমা দিলে সেই টাকাটা ফেরত পাবে। আরে ভাই, প্রথমে টাকাটা পাবে কোথায়? রোগীর, ঠিক আছে, একটা সময় সরকার বলেছে সব ফ্রি, আমরা দেখেছি যে অপারেশন হচ্ছে, ফ্রি হচ্ছে, সিএমএইচে দেখেছি যে অনেক কিছু ফ্রি, মানে সবই ফ্রি ছিল, কিন্তু রোগীর সাথে যে অ্যাটেন্ডেন্ট আছে তার খাবারের কি হবে?
সে কিভাবে থাকবে? সে তো ঢাকার বাইরে থেকে এসছে, সে এখানে ওই সরকারি হাসপাতালের বাইরের বারান্দায় ঘুমাচ্ছে এবং তার হাতে খাবার কেনার টাকা নাই। আমি আমাদের ভিশনারি ভয়েজের কথা বলি, যদিও আমি আগেও বলেছি ভিশনারি ভয়েজ নামটা এসছে অনেক পরে। আমাদের গ্রুপ আমরা যখন হসপিটালে গেলাম, আমরা শুরু করেছিলাম কিন্তু আসলে ডক্টররা বলবেন যে কোন পেশেন্টের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন। আমরা ডক্টরদেরকে খুঁজলাম ঢাকার আশেপাশের 5টা হসপিটালে এবং দেখলাম দেয়ার ওয়াজ নো ডক্টরস। কারণ 5ই আগস্টের পর সরকারি হাসপাতালে যে সিন্ডিকেট ছিল সেখান থেকে ডাক্তার, নার্স, ইভেন আমরা হাসপাতালে দেখেছি রান্নাঘরের কোক, রান্নাঘরে যিনি রান্না করবেন রোগীর খাবার, তিনি পর্যন্ত পালিয়ে গিয়েছেন। আমরা ডাক্তার পাইনি। তখন আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্স দরকার ছিল। আমরা একদল স্থপতি, আমাদের মাঝখানে কোনো ডাক্তার ছিল না। বুঝবো কী করে যে কোন পেশেন্টের বেশি সহায়তা প্রয়োজন? আমাদের দিকে হাত বাড়িয়েছিলেন আসানিয়া মিশন জেনারেল ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের মাথারা। সেই কলেজ থেকে 4th ইয়ারের স্টুডেন্টদের ভলেন্টিয়ার গ্রুপ। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে নিয়ে রাত 8টা 10টা পর্যন্ত আমাদের টিম এই 5টা হসপিটালে থাকতো। সেখানে মেডিকেল 4th ইয়ারের স্টুডেন্টস ছিল, 2জন করে জুনিয়র ডক্টরস ছিল, 2জন জুনিয়র আর্কিটেক্ট ছিল এবং 4-5 জন করে অন্যান্য ভলেন্টিয়ার থাকতো। জাস্ট ওইখানে দাঁড়িয়ে থেকে আমরা খুঁজে দেখতাম যে কোন পেশেন্টের কি দরকার। এবং যেহেতু ডাক্তার নার্সের সহায়তা আমরা পাই নাই তখন, আপনারা শুনে অবাক হবেন, ড্রেসিং করার লোক ছিল না। গুলিবিদ্ধ পুরোপুরি ওপেন মানে এক্সপোজড আঘাত সহ মানুষ একজনের পর একজন বিছানায় শুয়ে আছে। সোহরাওয়ার্দী হসপিটালে আমি দেখেছি পাশ দিয়ে কুকুর হেঁটে যাচ্ছে। সেই রকম অবস্থায় রোগী নিজে আমাদেরকে বলছে আমার তো ড্রেসিং করতে হবে। সে নিজে বসে বসে নিজের পেটের ক্ষত ড্রেসিং করছে। এইরকম সিনারি আমরা দেখেছি। তখন আমাদের সেই মেডিকেল টিমের 4th ইয়ারের স্টুডেন্টরা ড্রেসিং করাতে হেল্প করেছে। সকাল থেকে তারা ওখানে বসে থাকতো। পরবর্তীতে যখন ডাক্তাররা হয় ফিরে আসলেন বা আমরা হঠাৎ করে দেখলাম যে হ্যাঁ মেডিকেল সহায়তা পাওয়া যাচ্ছে, তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তখন দেখা গেল তাদের অ্যাটেন্ডেন্টদের কোনো সুব্যবস্থা নেই। তারা কোথায় থাকবে, কি খাবে জানা নেই। তখন আমাদের আবার বাসে করে করে 5টা হসপিটালে প্রতিদিনের সকালের নাস্তা, দুপুরের খাবার প্যাকেট করে এরকম করে দেওয়া হতো। আমরা বোধহয় 400-500 পেশেন্টকে তখন, যখন যার যেটা দরকার হয়েছে, টেবিল ফ্যান দরকার হচ্ছে, হুইল চেয়ার দরকার হচ্ছে, যা কিছু দরকার হচ্ছে আমরা তখন সেটা প্রোভাইড করার চেষ্টা করেছি। পরবর্তীতে যেটা হলো, সিএমএইচ যখন ওপেন করলো তখন এর মাঝখানে আমরা কিন্তু রোগী আইডেন্টিফাই করে ফেলেছি কার কার আইসোলেশন দরকার। তখন যেটা হচ্ছিল আসলে আইসোলেশনের অভাবে ইনফেকশন বেড়ে যাচ্ছিল এবং রোগী মারা যাচ্ছিল। আমার খুব সবচাইতে খারাপ অভিজ্ঞতা হচ্ছে, আমার সামনে দাঁড়িয়েই 4-5 জন ডক্টর মিলে ডিসিশনটা দিলেন যে এর পাটা কেটে ফেলে দিতে হবে, 5 দিন আগে হলেও হয়তো রক্ষা করা যেত। আমাদের সে সময় ট্রমা, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমরা সারাদিন শক্ত মুখে হসপিটালে ডিউটি করতাম, সারা রাত কাঁদতাম, নিতে পারতাম না আসলে, আবার সকালবেলায় উঠে যেতাম। তো মিথিলা যেমন বলছিল, আমরা কিন্তু আসলে এই 5টা হসপিটালের 400-500 পেশেন্ট এবং পরবর্তীতে এই যে এখন আমরা 49 জন পেশেন্টের দীর্ঘমেয়াদী পুনর্বাসন পর্যন্ত আমাদের টিম তাদের সাথে আছি, এটা আসলে কিছু না। সরকার বলেছে 20,000 পেশেন্টের কথা, 20,000 আহতর কথা সরকারিভাবে এসেছে। আমরা দেখছি 20,000 পরিবার, তার মানে অন্তত পক্ষে 20,000 গুণন 4, মানে 80,000 থেকে 1 লক্ষ মানুষ বাংলাদেশের জনসাধারণ ভীষণ রকম বিপদের মধ্যে আছে। এটা ছোটোখাটো বিপদ না, তাদের যে চ্যালেঞ্জ, আমরা কিন্তু তার কিছুই এই 50 জন, 20 জন, 27 জন, 29 জন, 49 জন, এইটা দিয়ে তাদের কিচ্ছু হবে না। এবং সত্যি কথা বলি, আবারও বলছি, আমাকে ক্ষমা করেন, এই আলোচনা করেও কিছু হবে না। আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা সরকার হাজার চাইলেও এখন নতুন করে মানুষ নিয়োগ করে এই অভিজ্ঞতা সরকার আনতে পারবে না। আমাদেরকে ডাকুক, আমাদেরকে নিয়ে
তৈরি করুক। আমরা যেরকম ভিশনারি ভয়েস থেকে আমরা শুরু থেকে আমাদের স্লোগান ছিল অভিভাবকত্ব দরকার, আর্থিক সহায়তা নয়, শুধুমাত্র আর্থিক সহায়তা দিয়ে হবে না, অভিভাবকত্ব দরকার। আমাদের ভলান্টিয়াররা সেই পেশেন্টদের পাশে থেকে এখনও যখনই ঢাকার বাইরে থেকে আসছে তাদেরকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, ফলো আপে নিয়ে যাওয়া এবং প্রেসক্রিপশন বুঝিয়ে দেওয়া যতটুকু আমরা পাচ্ছি সেভাবে করছি। এবং অভিভাবক খুঁজছিলাম, শুরু থেকেই আমরা আসলে অভিভাবকত্ব প্রয়োজন বলে অভিভাবক খুঁজছিলাম। এবং এটা আমি আমার গ্রুপের যারা অভিভাবক আছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে, এই প্রোগ্রামের মাধ্যমে ধন্যবাদ দিয়ে বলতে চাই যে আমরা ভীষণ রকম কৃতজ্ঞ। আমরা এরকম অনেক অভিভাবক পেয়েছি, বেশিরভাগই প্রবাসী। তারা সরাসরি আমাদের পেশেন্টদের কাছে বিকাশে বিদেশ থেকেই ফান্ড পাঠাচ্ছেন। আমরা কোনো পেশেন্টকে এককালীন ফান্ড দিচ্ছি না। আমাদের ভলান্টিয়াররা, আমাদের কোঅর্ডিনেটররা প্রত্যেকটা পেশেন্টের জন্য আলাদা ফাইল তৈরি করেছে। সেখানে পেশেন্টের সদস্য সংখ্যা কত, সেই পরিবারে স্কুল গোয়িং বাচ্চা আছে কিনা, ঋণ আছে কিনা এবং চিকিৎসা খরচ কত লাগছে প্রতি মাসে, সেইটা বের করে সপ্তাহ সপ্তাহ ভেঙে আমরা 4 ভাগে মান্থলি টাকাটা তাদের কাছে পাঠাচ্ছি এবং সেটা আমাদের অভিভাবকরা সরাসরি পাঠাচ্ছেন। এবং এর মাধ্যমে অভিভাবকত্ব যেটাকে কেন বলছি, তারা কিন্তু ওইখান থেকে বসে থেকে এইখানে তাদের যে পরিচিত ডক্টরস আছে তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে এই পেশেন্টদেরকে সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়নের জন্য বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। আমাদের ভলান্টিয়াররা তাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আমরা বেশ কয়েকজন পেশেন্টের খুব ভালো চিকিৎসা এখন পর্যন্ত এনশিওর করতে পেরেছি। আমার মনে হয় সরকারকে এই আহতদের অভিভাবক হিসেবে নিজেকে দেখতে পারতে হবে, সরকারকে এই অভিভাবকত্ব নিতে হবে এবং সেই অনুযায়ী স্ট্র্যাটেজি সেট করতে হবে। সরকার অনেক কিছু করছে কিন্তু সব কিছু খুব বিচ্ছিন্নভাবে করছে এবং একটার সাথে আরেকটাকে ঠিক যোগ দিতে পারছেন না। সরকার একদম শুরুতেই স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে একটা কেন্দ্রীয় উপকমিটি তৈরি করলো 21 সদস্য বিশিষ্ট। তাদেরকে বলা হলো তোমরা আহত, নিহত এবং নিখোঁজদের তালিকা তৈরি করবে, তাদের সব ধরনের দায়িত্ব তোমাদের উপর, কিন্তু তাদেরকে কোনো ফান্ড দেওয়া হলো না। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয় এখন খুব দরকার, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজ কল্যাণ অধিদপ্তর এবং আমার কাছে মনে হয় শ্রম বিষয়ক যে অধিদপ্তর আছে সেই মন্ত্রণালয়, সেই অধিদপ্তরকেও একসাথে বসতে হবে। অন্যান্য যে অংশীজন আছে যাদের মাঠ পর্যায়ের এই অভিজ্ঞতাগুলো আছে তাদেরকে সাথে নিয়ে আমরা সবাই একসাথেই আসলে এই সমন্বয়টা করতে পারবো। সরকারের আরেকটা জায়গায় সমন্বয়হীনতা ছাড়াও আরেকটা জায়গায় যেটা অসুবিধা বলে আমি মনে করছি সেটা হচ্ছে যে কি করতে চাওয়া হচ্ছে সেইটা মাঠ পর্যায়ে ঠিকমতো হচ্ছে কিনা সেটার মনিটরিং হচ্ছে না।